চাষিদের বিক্ষোভ সভায় মারধর, সমবায় ব্যাংকের ম্যানেজারকে মারধর চাষিদের। ৩৮ লক্ষ টাকা তছরূপের অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার কানলা ২ নম্বর ব্লকের কুমোরপাড়া আনোকা কুমোরপাড়া সমিতির ৯ বছর ধরে ব্যাংককে কোনো অডিট করেনি। কৃষকদের বিমার টাকা থেকে মিথ্যে লোনের অঙ্ক কেটে নেওয়ার অভিযোগ। বিক্ষোভ সমাবেশ চলাকালীন হঠাৎই কৃষকরা উত্তেজিত হয়ে মারধর শুরু করেন সমবায় ব্যাংকের ম্যানেজারকে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। দেখো, যেমনটা জানা যাচ্ছে সমবায় ব্যাংকের ম্যানেজারকে মারধর চাষিদের, তুমুল উত্তেজনা, ঠিক কি ঘটনা ঘটেছে? হ্যাঁ দেখো, একবারই তাই ঘটনাটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনা ২ ব্লকের আনোকা কুমোরপাড়া যে সমবায় সমিতি আছে সেই সমবায় সমিতির ঘটনা। যেটা আমরা অভিযোগ যেটা পেয়েছি, সেই সমবায় সমিতিতে ৩৮ লক্ষ টাকা একটা তছরূপ হয়েছে। সেই যার অভিযোগ, যিনি অভিযুক্ত তিনি কিন্তু সেই সমবায় সমিতির ম্যানেজার সঞ্জিত ঘোষ। তার থেকে কিন্তু এই অভিযোগের আঙুল উঠেছে। যেটা জানা যাচ্ছে যে আজকে সেখানে একটা বৈঠকের ব্যবস্থা ছিল, যেখানে কালনার যিনি বিধায়ক আছেন দেবপ্রসাদ বাগ, ওনার সাথে এবং ব্যাংকের আধিকারিক নিয়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল চাষিদেরকে সঙ্গে নিয়ে, যে কি সমস্যা। সেই বৈঠকে কিন্তু কোনো আধিকারিক না পৌঁছালে সেখানকার কিন্তু বিক্ষুব্ধ চাষিরা সেই সমবায় সমিতির সামনে বিক্ষোভ দেখাতে থাকে এবং অবশেষে চাষিরা ক্ষুব্ধ হয়ে এবং রাগ সামলাতে না পেরে সেই ম্যানেজারের উপর কিন্তু চড়াও হয় এবং তাকে মারধর করতে থাকে। অভিযোগ যেটা চাষিদের যেটা অভিযোগ, যে সমবায় সমিতিতে যে টাকা রাখা হয় সেই টাকা রাখলেও কিন্তু সময়ে চাইতে গেলে সেই টাকা কিন্তু পাওয়া যায় না। উপর থেকে যে লোন, সেই লোন কিন্তু কোনো চাষিদের ক্ষেত্রে কিন্তু লোনের অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার যাদের লোন নেই তাদের নাম করেও কিন্তু সেখানে লোন ক্রেডিট করানো হয়েছে চাষিদের নাম করে। এই সমস্যার জন্যই কিন্তু আজকে তারা সেখানে জড়ো হয়েছিল একটা সভা বৈঠক করার জন্য। কিন্তু সেই বৈঠকে কোনো আধিকারিকরা না পৌঁছলে অবশ্যই কিন্তু সেখানকার ম্যানেজারকে মারধর করে। আমরা কিন্তু ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু সমস্ত অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়েছেন। তিনি যেটা বলছেন যে এটা কিন্তু ব্যাংকের সাথে একটা আমাদের লিঙ্ক আপ আছে, যে সেই ব্যাংকের হয়তো সমস্যা হতে পারে, তবে আমরা এটা চেষ্টা করবো যাতে সমস্যা মিটে যায়। কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম তাকে যে আর ৯ বছর ধরে এখানে অডিট হয়নি, তিনি কিন্তু তার প্রত্যুত্তরে কোনো জবাব দিতে পারেননি বলেই তিনি মত প্রকাশ করেছেন। এবং তিনি বলছেন এটার ব্যাপারে আমি ঠিক বলতে পারবো না, আমার যারা উচ্চ নেতৃত্ব আছে, আমার যারা আধিকারিকরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। কল্যাণ, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে একটা বিপুল অঙ্কের টাকা তছরূপের অভিযোগ সামনে আসছে, থানায় কি কোনো রকম অভিযোগ দায়ের করা হয়েছে? না, চাষিরা যেটা জানাচ্ছেন যে আমরা কিন্তু আজকে বসতে চেয়েছিলাম ব্যাংকের আধিকারিকদের সাথে এবং বিধায়কের উপস্থিতিতে আমরা একটা আলোচনার মাধ্যমে যেতে চেয়েছিলাম, কিন্তু কোনো আধিকারিক না পৌঁছলে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এখন আমাদের যে টাকা, সেই টাকা যদি আমরা ফেরত না পাই আমরা কিন্তু মাঠে মারা যাবো, কারণ সামনেই চাষ রয়েছে। যদি আগামীতে এই সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু তারা বড় আন্দোলনের একটা হুঁশিয়ারি দিয়ে রেখেছে। পাশাপাশি যিনি বিধায়ক আছেন সেখানকার কালনা বিধানসভা যিনি বিধায়ক দেবপ্রসাদ বাগ, তিনি কিন্তু বলছেন যে চাষিরা যেটা দাবি করেছে তাদের দাবি কিন্তু ন্যায্য। এর যে দায়ভার, এই দায়ভার কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকেই নিতে হবে, যেটা বলছেন সেখানকার বিধায়ক দেবপ্রসাদ বাগ। অনেক ধন্যবাদ কল্যাণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কালনার সমবায় ব্যাংকের ছবি, সেখানে চাষিদের বিক্ষোভ সভায় মারধরের ছবি। সমবায় ব্যাংকের ম্যানেজারকে মারধর করেন চাষিরা, বিপুল অঙ্কের টাকা তছরূপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রায় ৩৮ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে এবং তার জন্য কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন সমবায়। এই বিষয়ে আপনি কি বলবেন? যারা চাষিরা বিক্ষোভ দেখাচ্ছে তারা একদম সঠিক পদ্ধতিতেই বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ এই সমবায়ের যে টাকা আত্মসাৎ হয়েছে, ওখানকার যিনি ম্যানেজার আছেন তিনি টাকাগুলো আত্মসাৎ করেছে এবং সেই টাকাগুলো কিভাবে ফেরত করা যায় আমরা হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করছি বা কথা বলছি, কারণ ব্যাংক তো দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। প্রচুর চাষি আছে যারা হচ্ছে যে ওখান থেকে লোন একটা সময় নিয়েছিল, লোন পরিশোধ করেছেন, অথচ ম্যানেজার কোন রকম হচ্ছে যে টাকা, তার দায়টা তো আর চাষিরা নেবেন না, তারা গরিব মানুষ, তাদের টাকা ফেরত দিতে হবে। এবার কিভাবে টাকাটা ফেরত করা যাবে সেটা ব্যাংক, ওদের যে হায়ার অথরিটি আছে, যে ব্যাংক আছে, সেই ব্যাংক কর্তৃপক্ষ বুঝবে, আর টাকা তাদেরকে ফেরত দিতেই হবে। বিক্ষোভ আমাদের চাষিরা গত মরশুমে, আলুর মরশুমে আমাদের যে বৃষ্টিতে প্রচণ্ডভাবে আলুর ক্ষতি হয়েছিল, সেই আলুর ক্ষতিপূরণ বাবদ আমাদের টাকা আমাদের সমিতিতে যে অ্যাকাউন্ট আছে কালনা কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে, সেই সমিতির অ্যাকাউন্টে আমাদের চাষিদের টাকা আমরা প্রিমিয়াম জমা দিলে সেখানে হচ্ছে ক্ষতিপূরণের টাকা ঢোকে। সেই টাকাগুলি যখন আমরা চাষ করার জন্য বিভিন্নভাবে যখন যাই টাকাগুলি তুলতে, সেখানে গিয়ে দেখি আমাদের টাকাগুলি কেটে নেওয়া হয়েছে।
অন্যায়ভাবে কেটানো হয়েছে। কীরকম? আমাদের নামে যাদের লোন নেই তাদের নামে লোন দেখিয়ে টাকাগুলো কেটে নেওয়া হয়েছে। কারো লোন কম ছিল, বেশি করে লোন দেখানো হয়েছে। উল্টে আমরা টাকা পাওয়ার জায়গায় এখন আমাদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে অনেকের এক্সট্রা আবার লোন আমাদের ডিফল্টার হিসাবে দেখানো হচ্ছে। তাই এই টাকা মূলত আমাদের এই চাষিরা এখন চাষের কাজে প্রত্যেকে হচ্ছে অনেক টাকা খরচা হচ্ছে। চাষিরা খুব চিন্তায় আছে, এই টাকা তারা ফেরত না পেলে কিভাবে চাষ করবে। তাই এই টাকা ফেরতের দাবিতে আমরা মূলত এই কর্মসূচি আয়োজন করেছি। কিন্তু ওদের প্রকৃত লোন ছিল না। আমার 9 বছরের অডিট পেন্ডিং ছিল। হ্যাঁ 9 বছরের অডিট পেন্ডিং থাকার জন্য ওদের লোনগুলো বাকি থেকে যায়। বাকি থেকে যায় কীরকম? সত্যি কথা বলতে ওদের হয়তো যেটুকু লোন নিয়েছে আমি বেশি তুলে একে দিয়েছি ওকে দিয়েছি সেরকম তথ্য আমি আছে বা আবার কিছু কিছু নেই। কিন্তু এইটা যখন ব্যাংক থেকে আসে ওরা দেখে লিজারে এটা বাকি হয়ে আছে। কিন্তু বাকি হওয়া সত্ত্বেও ব্যাংকের সুপারভাইজার, কোঅর্ডিনেটর, সিআই 2 অডিটর থেকে আপনার ওই টাকাটা বললেন যে এর নামে অ্যাডভান্স দেখাও এবং ওদের নামে রসিদে শোধ দেখতে দাও। রসিদ কেটে শোধ দেখানোর পর আপনার হচ্ছে টাকাটা কেটে নেয়। যখন ওরা ব্যাংক থেকে করে দিয়ে যায় তারপর টাকাটা কাটে। অডিটে আমার নামে অ্যাডভান্স দেখে দিয়েছে এবং আমি 5 বছর সময়ও নিয়েছি। আমি দিচ্ছি, আমি এখনো দেবো না বলিনি যে আমাকে সময় দেওয়া হোক, যেহেতু আমার কারণেই ভুল ত্রুটি হয়েছে। আমি বলছি যে ধরুন একটা চাষি 30,000 টাকা লোন নেবে, হ্যাঁ, কিন্তু যখন চাষি দেখছে তার লোনের অঙ্ক 50,000, তাহলে বাকি 20,000 টাকা কি মানে সমিতি থেকেই এটা বাড়ানো হচ্ছে? না এ দেখুন না, মনে করুন আমি এইরকমই একটা বলছি, মনে করুন কেউ বলছে যে আমার নামে 20,000 আছে, আমাকে যদি আর 5-10, আমি কিন্তু এইরকম অনেককে করেও দিয়েছি বা করেছি, হ্যাঁ। কিন্তু সেই লোকের কিন্তু বাকি থেকে গেছে তাতে, বা সেই লোক অনেকে আছে অনেক টাকা দেয়নি গো, অনাদায়ী হয়ে আছে। হ্যাঁ অলিখিত, কিন্তু অলিখিত লোন হয় না হয় সমিতিতে না স্যার, অলিখিত। তখন তো অ্যাকাউন্ট সিস্টেম ছিল না। এখন যেমনি 20 সাল থেকে অ্যাকাউন্ট সিস্টেম হয়ে গেছে, 20 সাল থেকে না, কোনো বন্ধ আছে। সমবায় একটা প্রতিষ্ঠান, সেখানে একটা লোক, একজন চাষি যখন লোন নেবে তার তো কিছু প্রসিডিওর তাকে মেনটেন করতে হয়। তার লোনের উপর বীমা হয়, তা সেখানে যদি কাকে মৌখিক, সমবায় তো আর কারো বৈঠকখানা নয় যে আমার মনে হলো খাবলে টাকা দিয়ে দিলাম। আর লেখাও আছে অনেক। এবার আপনার উপর কত টাকা দায়ভার রয়েছে? আমার উপরে দেখুন, আমার 9 বছরের যেহেতু অডিট পেন্ডিং ছিল, আমার হচ্ছে গিয়ে মার্চ মাস পর্যন্ত মানে 22-23 পর্যন্ত অডিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে তো একটা বছরের শেষে একটা ক্যাশ ব্যালেন্স দাঁড়ায়, 8,13,000 টাকার মতন ক্যাশ ব্যালেন্স দাঁড়িয়েছে। আর 9 বছরের অডিটে যে ঘাটতি যেটুকু হয়েছে 1.5-2 লাখ টাকা করে। শুক্রবার সকালে মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার ওরফে বাবলা। তার নৃশংস মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করতে মালদায় পৌঁছলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, দেখো, বাবলা সরকার খুনে রীতিমতো উত্তপ্ত মালদা। এ নিয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমও ইতিমধ্যে মালদায় পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো অনন্যা, সকাল থেকেই কিন্তু যে ছবি আমরা তুলে ধরছি, যে সকালে যে শুট আউটের ঘটনা মালদার প্রকাশ্য দিবালোকে কিন্তু তৃণমূল নেতা অর্থাৎ ভকুটের নেতা মালদা জেলার ভাইস কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডের বাবলা সরকার ওরফে দুলাল সরকারকে কিন্তু খুন করে দেয় দুষ্কৃতীরা। এবং তারপর থেকেই কিন্তু গোটা এবং উত্তেজনা বাবলা সরকারকে খুন করে দেওয়া হলো। তারপর থেকে তাকে কিন্তু উদ্ধার করে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে। এবং এই খবর পাওয়া মাত্রই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক সবাই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের উপর এবং তারই কিন্তু সমবেদনাও জানিয়েছেন বাবলা সরকারের পরিবারকে। এবং পুলিশের নিষ্ক্রিয়তা কিন্তু নিজের স্বয়ং মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। এবং এই সন্ধ্যা গড়াতেই কিন্তু পুলিশের তদন্তে কিন্তু পুলিশের জালে 2 জন যুবককে কিন্তু আটক করলো মালদা জেলা পুলিশ। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যে 2 জন যুবক, একজন যুবক হচ্ছেন মালদার স্থানীয় বাসিন্দা, আরেকজন যুবক রয়েছেন বিহারের। অর্থাৎ বলা যেতেই পারে বারংবার যে মালদা জেলায় দুষ্কৃতীদের যে দাপট, অর্থাৎ ডাকাতি থেকে শুরু করে খুন, সমস্তটাই কিন্তু বাংলা বিহারের একটা যোগ কিন্তু থাকছেই। এবং বারংবার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন এই কারণে যে বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা, মালদার যে ভৌগোলিক চিত্রটা সেটা হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডের বর্ডারের কিন্তু লাগোয়া এই মালদা জেলা। এবং মালদা জেলায় বারংবার কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে নিরাপত্তা বলাই কিন্তু পুলিশকে রাখতে হবে, নাকা চেকিং পয়েন্ট বাড়াতে হবে এবং প্রত্যেকটা নাকাতে পুলিশই কিন্তু পহরা এবং সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশকে লাগাতে হবে। তারপরেও কিন্তু পুলিশের ঢিলামির কারণেই কিন্তু খুন হতে হলো
মালদা বেশ বেশ রুহুল, তোমার কাছে আসবো, কিন্তু তার আগে শুনে নেব দুলাল সরকারের স্ত্রী তিনি ঠিক কি জানাচ্ছেন। দেখুন, আমি এগুলো কিছুই বলতে পারবো না, সেটা তো পুলিশ বার করবে। আমি যদি জানতেই পারি তাহলে তো আমি পুলিশের কাজ করব, সিআইডির কাজ করব। আমি বলতে পারি এটা? আমি জানি না তো, আমি তো নিজেই অন্ধকারে, আমি তো নিজেই বুঝতে পারছি না আমার এই ক্ষতির পরে আমি আপনাদেরকে কি বলবো। এই ক্ষতি আমার তো কেউ পূরণ করতে পারবে না, কথা বলে কি কোনো লাভ আছে বলুন? দেখুন, আমি এগুলো কিছুই বলতে পারবো না, সেটা তো পুলিশ বার করবে। আমি যদি জানতেই পারি তাহলে তো আমি পুলিশের কাজ করব, সিআইডির কাজ করব। আমি কি বলতে পারি এটা? আমি জানি না তো, আমি তো নিজেই অন্ধকারে, আমি তো নিজেই বুঝতে পারছি না আমার এই ক্ষতির পরে আমি আপনাদেরকে কি বলবো। এই ক্ষতি আমার তো কেউ পূরণ করতে পারবে না, কথা বলে কি কোনো লাভ আছে বলুন? দেখো রুহুল, আমরা শোনালাম আমাদের দর্শকদের দুলাল সরকারের স্ত্রী তিনি কি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশের পরেই পুলিশি তৎপরতা দেখা গেল এবং দুজন গ্রেপ্তার হয়েছে বলেও জানা যাচ্ছে। তদন্ত কি এখনো জারি রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, বর্তমানে কিন্তু মালদায় কিন্তু রয়েছেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং পুলিশ কিন্তু তদন্তের যে জাল কিন্তু ক্রমশ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মালদা জেলার সমস্ত থানাকে কিন্তু হাই অ্যালার্টে রেখেছিল সকাল থেকেই পুলিশ, এবং যে রাস্তার পাশে সমস্ত দোকানের সিসিটিভি ফুটেজ এবং রাস্তার ধারের পাশে যে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো ছিল সেই সমস্ত সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই কিন্তু মালদার মানিকচকের চণ্ডীতলা বলে একটি এলাকা রয়েছে, সেখানে নাকা চেকিং এর সময় দুইজন যুবক এবং মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু ঝাড়খণ্ডের উদ্দেশ্যে কিন্তু পার হচ্ছিলেন। অর্থাৎ মালদার যে মানিকচক জায়গাটি রয়েছে তার পাশেই কিন্তু গঙ্গা নদী, এবং গঙ্গা নদী পার করলেই কিন্তু মানিকচক দিয়ে কিন্তু ঝাড়খণ্ডে পৌঁছানো যায়। অর্থাৎ সেখানেই কিন্তু পুলিশ তাদেরকে পাকড়াও করে এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে, আটক করে নিয়ে আসে মালদা জেলায়। এবং এখনো পর্যন্ত পুলিশের তরফে সেই দুইজন যুবকের পরিচয় জানানো হয়নি, এবং দুইজন যুবকের যে সূত্র কি কারণে তারা মালদায় এসে খুন করেছে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ স্পষ্টভাবে সংবাদ মাধ্যমকে কিছু জানায়নি। অনন্যা, বেশ আমরা আবারও তোমার কাছে ফিরবো রুহুল, কিন্তু তার আগে শুনে নেব বিরোধীদের তরফে অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস নেতাদের তরফে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। প্রশাসনের কদর্য চেহারা, কঙ্কালসার চেহারা আজকে বেরিয়ে পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। মালদার ঘটনায় অত্যন্ত দুঃখজনক ঘটনা, একজন জনপ্রতিনিধি তিনি খুন হয়ে গেলেন দুষ্কৃতকারীদের দ্বারা। এটা দুষ্কৃতকারীদের সরকার বলে তারা দুষ্কৃতকারীরা মনে করে, এটা তাদের সরকার, তাই দিনের আলোয় তাকে খুন করা হলো। এ রাজ্যে বিধায়ক খুন হয়ে যায়, এ রাজ্যে তৃণমূলের আপনার দলের লোকেরা আপনার দলের দ্বারা আক্রান্ত হয়, বিধায়ক আক্রান্ত হচ্ছে, মারামারি, খুন, জখম, লুটপাট, অরাজকতা, নারীদের উপর অত্যাচার, মহিলা শিশু নির্যাতন। কোথায় যাচ্ছে এগিয়ে বাংলা? এটাই কি এগিয়ে বাংলার মডেল? আপনি দোষ দিচ্ছেন কাকে? পুলিশকে। আপনি দোষ দিচ্ছেন কাদেরকে? এসপিকে। আপনি কাদের দোষ দিচ্ছেন? নিচু স্তরের পুলিশদের। এই পুলিশ মন্ত্রীর দায় তো আপনার, এই দপ্তরের সম্পূর্ণ ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। ফলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আপনি নিচু স্তরের পুলিশদের স্কেপগোট বানাচ্ছেন, আর আপনি বলছেন যে লবি করছে। কে লবি করছে? কারা লবি করছে? একটু পরিষ্কার করে বলুন, বাংলার মানুষ জানুক যে আপনার সরকারে তৃণমূলের আর কেউ কে লবি করছে, আপনার পুলিশ দপ্তরে বা পুলিশের কে লবি করছে, এটাও তো বাংলার মানুষ জানুক। তাহলে কি এর পেছনে পর্দার আড়ালে অন্য কোনো শক্তি, অন্য কোনো তৃণমূলের একটা বড় গোষ্ঠী বা অন্য কেউ পুলিশকে বাধ্য করছে, লবি করছে? এটাও আপনাকে পরিষ্কার করে বলা দরকার। আসলে আপনি ব্যর্থতা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, অজুহাত খোঁজার চেষ্টা করছেন। আপনার দপ্তর, পুলিশ দপ্তর, রাজ্য প্রশাসন পুরোপুরি ব্যর্থ। এই রাজ্যটা দুষ্কৃতকারীরা সম্পূর্ণ তাদের মরুদ্যানে রূপান্তরিত করেছে। দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা ব্যথিত। একজন 30 বছরের কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান ছিলেন, পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, পার্টির বড় বড় পদে থেকেছেন, প্রশাসনিক পদে থেকেছেন, তার মতো একজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় খুন হয়ে যেতে হলো। পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট নাই, কোনো রকম প্রোটেকশন নাই, তার সিকিউরিটি এখানে উইথড্র করে নেওয়া হয়েছে। এসব একটা অদ্ভুত ব্যাপার। আমার তো মনে হচ্ছে এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যেমন আছে এবং অন্য কোনো কারণও থাকতে পারে, সেটা পুলিশের দেখা উচিত। কিন্তু একটা এরকম লোককে যদি প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয় গুলি করে, তাহলে সাধারণ মানুষের কি সিকিউরিটি আছে পশ্চিমবঙ্গে, মালদার মতো জেলায়? আমার তো মনে হচ্ছে তৃণমূলের এ লেভেলের নেতা যারা সিকিউরিটি পায়,
সেখানে এদেরকে সিকিউরিটি কেন দেয়নি, কি কারণ, এর ভিতরে তদন্ত করলে এটা নিশ্চয়ই বেরোবে। এবং এর থেকে একটা জিনিস পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে মালদা জায়গায় সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই, যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং আমার ভিডিও দেখে মনে হলো যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা না, এরা অনুপ্রবেশকারী, হয় বিহার থেকে বা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এরা আসতে পারে। এবং এই ব্যাপারেও পুলিশ কিন্তু নীরব, পুলিশের কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট নাই, কোনো কাজ নেই। রুহুল, দেখো এই যে দুই বিরোধী নেতার কথা আমরা শুনলাম, তাদের কথায় কিন্তু বারংবার ঘুরে ফিরে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ। এই খুনের সাথে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো যোগ রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে বিরোধীরা কিন্তু রাজনৈতিক চর্চা নিয়ে এটাকে খুনকে নিয়ে কিন্তু শুরু করেছে, যেখানে বারংবার কিন্তু মালদা জেলার যে গোষ্ঠী দ্বন্দ্বের কথা বিরোধীরা বলছে। কারণ আমরা পূর্বে কিন্তু বহুবার দেখেছি মালদা জেলায় কিন্তু অনেক নেতা, অর্থাৎ নেতা এবং পদ, এবং তার কারণেই দুলাল সরকারের কি সিকিউরিটি উইথড্রল করা হয়েছিল, এমনটাই কিন্তু বিরোধীরা অভিযোগ করেছেন ক্যামেরার সামনে। যদিও এই বিষয়ে রুহুল তোমার কাছে আসবো, কিন্তু তার আগে শুনে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি জানিয়েছেন। বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাবচ্ছি এক্ষুনি, সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি। রুহুল, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, এই গোষ্ঠীদ্বন্দ্বের কতটা প্রভাব রয়েছে এই খুনে, কি মনে করছো? দেখো, সমস্তটা কিন্তু তদন্তের বিষয়ে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফে এই যে গোষ্ঠী কন্দল হোক বা সুপারি কিলার দিয়ে খুন করার ব্যাপার হোক, কোনো কিছুই কিন্তু স্পষ্টকতর ভাবে পুলিশের তরফে জানানো হয়নি। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে গোটা এলাকা, এবং স্থানীয় বাসিন্দাদের মনে একটাই প্রশ্ন, চায়ের দোকান থেকে পানের দোকান, একটাই কথা আলোচনা হচ্ছে যে দুলাল সরকার অর্থাৎ দাপুত্রের নেতা, তৃণমূলের কাউন্সিলর, যিনি মালদার রূপকার, মালদার বহু এলাকায় কাজ করেছেন, মালদার সুনামধন্য একজন ব্যক্তি, তাকে প্রকাশ্য দিবালোকে খুন করে দেওয়া হলো। কি উদ্দেশ্য রয়েছে এর পিছনে, সবাই কিন্তু কারণ জানার জন্য অধীর আগ্রহে রয়েছে। যদিও এই সব বিষয় নিয়ে কিন্তু পুলিশ এখনো মুখ খুলছেন না। কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে জানিয়েছেন যে 2 জন যুবককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উঠে আসা তথ্য অনুযায়ী যে এরা 4 জন ছিল, 4 জন যুবক কিন্তু এই বাবলা সরকারকে খুন করার উদ্দেশ্যে মালদা এসেছিল, এবং তাদের মধ্যে একজন হচ্ছে মালদা জেলারই বাসিন্দা এবং অপরজন হচ্ছে বিহারের বাসিন্দা। এবং আরো যে 2 জন ব্যক্তি, তাদের কিন্তু পরিচয় এখনো পর্যন্ত পুলিশ জানায়নি, কারণ সমস্তটা কিন্তু এখনো তদন্তের বিষয়। তদন্তের পরেই কিন্তু সঠিক তথ্য কিন্তু জানা যাবে যে এই খুনের রহস্য কি, এই খুনের নেপথ্যে কারা রয়েছে, কারা কি উদ্দেশ্যে খুন করেছে। যদিও রাজনৈতিক প্রতিহিংসা, নাকি কোন রকম প্রমোটার রাজ, নাকি কোন রকম তৃণমূলের গোষ্ঠী কন্দল, সমস্ত খবরের দিকে আমরা তাকিয়ে রয়েছি। অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরের দিকে আমাদের নজর ছিল। শুক্রবার সকালে মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার ওরফে বাবলা। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা। ইতিমধ্যেই ফিরাদ হাকিম সেখানে হাজির হয়েছেন এবং এই বিষয়ে এসপি কি জানিয়েছেন শোনাবো। अभी तक इतनी इन्फॉर्मेशन हमारे पास স্যার বিহারের যোগ রয়েছে কি? अभी तक इतनी इन्फॉर्मेशन हमारे पास স্যার বিহারের যোগ রয়েছে কি? अभी तक इतनी इन्फॉर्मेशन हमारे पास স্যার বিহারের যোগ রয়েছে কি? 6 বছর পর সন্তোষ ট্রফি জয় বাংলার। 33 বার সন্তোষ ট্রফিতে জয়ী হয়ে রেকর্ড করেছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলা দলের যে খেলোয়াড়রা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সংবর্ধনা দিচ্ছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সরাসরি রয়েছেন রাজ্যের আরেক মন্ত্রীও, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্তোষ ট্রফি জয়ের পর বাংলা দলের সাথে সাক্ষাৎ করছেন এবং সেই ছবি দেখাচ্ছে আপনাদের এই মুহূর্তে।
বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর হাতে আটক নেপালের যুবক। জানা যায় গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের মুড়িখাওয়া সীমান্তের ঘটনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। এরই মধ্যে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর হাতে আটক নেপালের যুবক। জানা গিয়েছে গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের মুড়িখাওয়া সীমান্তে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, দেখো ভারতে প্রবেশের সময় বিএসএফ এর হাতে আটক অনুপ্রবেশকারী, বিস্তারিত কি জানা যাচ্ছে? একদম মিথ্যাই তোমাকে জানিয়ে দিই অনন্যা, যে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের যে মুড়িখাওয়া গ্রাম রয়েছে সেখানে কিন্তু 1.5 কিলোমিটার প্রায় কাঁটাতার বিহীন রয়েছে। বাংলাদেশে উত্তপ্তর পরেই কিন্তু সেখানে কিন্তু নজরদারি বানানো হয়েছে বিএসএফ এর তরফ থেকে। তবে প্রতিনিয়ত যে রাতের অন্ধকারে যে পাচারকারীরা সেই দিক দিয়ে আনাগোনা করতো, সেই জন্য কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু সিসি ক্যামেরায় বসিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। এবং জানিয়ে দিই গতকাল রাতে বা নেপালের এক যুবক যে নির্মল রাজ কেসি, তিনি কিন্তু 5 বছর আগে থেকে বাংলাদেশের যে কিশোরগঞ্জ জেলা রয়েছে সেখানে জাহারুল ইসলাম মেডিকেল কলেজে কিন্তু পড়াশোনা করতো। এরপরে কিন্তু সেখানে কিন্তু উত্তপ্ত হওয়ার পরিস্থিতি পরে কিন্তু তার পাসপোর্ট এবং ভিসা কিন্তু হারিয়ে যায়। এরপরে মোবাইল লোকেশন দেখে যে পাশাপাশি কোন সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে কিন্তু সে পার হয়ে বাংলাদেশে ভারতে আসার চেষ্টা করে। ভারত থেকে নেপাল এসে এখান থেকে যেহেতু পানি ট্যাঙ্কি সীমান্ত কাছেই রয়েছে, সেই সীমান্ত দিয়ে বাড়ি ফেরত যাওয়ার কথা ছিল সেই যুবকের। তবে গভীর রাতে বিএসএফ এর নজরে আসে কোনো এক ব্যক্তি সেই যে মহানন্দা নদী পেরিয়ে বা ভারতে প্রবেশ করছিল। তারপরে কিন্তু বিএসএফ এর জওয়ানরা তাকে আটক করে এবং আটক করে ক্যাম্পে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং কথায় অসঙ্গতি মিলায়। এরপরেই কিন্তু ফাঁসিদেওয়া থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, তার পাসপোর্ট ভিসা হারিয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে এই সীমান্ত দিয়ে পার হয়ে কিন্তু সে দেশে ফিরবে। এরপরে কিন্তু বিএসএফ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের হাতে তুলে দেওয়ার পরে আজ কিন্তু তাকে কিন্তু শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। তবে প্রতিনিয়ত কিন্তু এই যে সীমান্ত রয়েছে কাঁটাতার বিহীন, এই কাঁটাতার বিহীন যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ করছে বাংলাদেশি থেকে বিভিন্ন ধরনের মানুষরা, তারা কিন্তু কিভাবে প্রবেশ করছে তারা কিন্তু কড়া নজরদারিতে রেখেছে বিএসএফ জওয়ানরা। তবে এই যে কাঁটাতার বিহীন রয়েছে সীমান্ত, সেই সীমান্ত দিয়ে কি প্রতিনিয়ত এভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করছে কিছু বাংলাদেশি লোকজন, সেটার দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর হাতে আটক নেপালের যুবক। জানা যায় গতকাল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের মুড়িখাওয়া সীমান্তের ঘটনা।